ঠিক ৫ বছর আগে আজকের দিনে গডজিলা আর কংয়ের মধ্যে এক বিশাল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে কংকে হারিয়ে গডজিলা বিজয়ী হয় এবং তারপর সমুদ্রের গভীরে অদৃশ্য হয়ে যায়। সেই দিনের পর থেকে গডজিলার আর কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু এখন ৫ বছর পর আমরা কংয়ের বাড়ি গ্রিন আইল্যান্ডে এক নতুন দৃশ্য দেখতে পাই। কংকে দেখেই বোঝা যায় যে সে আগের চেয়ে আকারে অনেক বড় হয়ে গেছে। ঘুম থেকে উঠে কং পানিতে নেমে মজা করছিল। সেখানেই একটি ছোট্ট মেয়ের সাথে তার দেখা হয়। মেয়েটিকে কং খুব পছন্দ করত। ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। মেয়েটি যা বলতো কং তাই শুনত, কোনোদিন তার কথার অবাধ্য হতো না। কিন্তু এই মেয়েটি কথা বলতে বা শুনতে পারত না। আমরা দেখতে পাই যে কংয়ের মেজাজ বেশ আক্রমণাত্মক। সে রেগে গিয়ে একটি গাছ উপড়ে আকাশের দিকে ছুঁড়ে মারে, যা সেখানকার এনার্জি ওয়ালে গিয়ে আঘাত করে। আসলে গডজিলাকে দূরে রাখার জন্য কংকে একটি বিশেষ ঘেরাটোপের মধ্যে আটকে রাখা হয়েছিল, কারণ ভয় ছিল যে এই দুই টাইটান একে অপরের মুখোমুখি হলে আবারও ধ্বংসলীলা শুরু হবে। কংয়ের আকার বেড়ে যাওয়ায় তাকে অন্য কোথাও শরীর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আমরা গল্পের আরেক দিকে যাই, যেখানে একজন হ্যাকার ছেলেকে দেখা যায় যে একটি কোম্পানিতে কাজ করত। তার কোম্পানি খুব আধুনিক জিনিসপত্র যেমন মেশিন, রোবট ইত্যাদি তৈরি করত। কিন্তু ছেলেটির সন্দেহ হয় যে তার কোম্পানি এমন কিছু একটা তৈরি করছে যা করা একদমই উচিত নয়। তাই সে কোম্পানির সমস্ত ডেটা হ্যাক করে ফেলে। সে জানতে পারে যে কোম্পানিটি হংকংয়ে বিশাল কোনো একটা জিনিস পাঠাতে চলেছে। হঠাৎ করেই সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে। এটা ছিল গডজিলার আগমনের সংকেত। আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে বেরিয়ে আসে গডজিলা। বেরিয়ে এসেই সে সব কিছু ভাঙচুর করতে শুরু করে। গডজিলা কেন সবাইকে আক্রমণ করছে তা কেউ বুঝতে পারছিল না, কারণ সে তো বরাবরই জীবন রক্ষাকারী টাইটান হিসেবে পরিচিত ছিল। এখানে আমরা গডজিলার নিউক্লিয়ার শক্তির পরিচয় পাই। তার অচম্র ক্ষমতা দিয়ে গডজিলা পুরো কোম্পানিটি ধ্বংস করে দেয়। গডজিলার ফিরে আসার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু এবার তার রূপ বদলে গেছে। সে আগের মতো নেই। অতীতে যে মানুষ বাঁচাত সেই এখন রেগে গিয়ে সবাইকে মেরে ফেলছে। কোম্পানির মালিক সবাইকে জানায় যে তার কোম্পানি এমন একটি প্রজেক্টে কাজ করছে যা দিয়ে গডজিলার মোকাবিলা করার মতো একটি যন্ত্র তৈরি করা সম্ভব হবে। ম্যাডিসন নামের একটি মেয়ে এই খবরটি দেখে। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে গডজিলা এমনটা করতে পারে, কারণ সে গডজিলাকে খুব ভালো করে চিনত। সে খবরটিকে গুজব বলে মনে করে। তার জোরালো দাবি ছিল যে গডজিলা কারুর ক্ষতি করতে পারে না, কারণ সে মানুষকে সাহায্য করে এবং বাঁচায়। ম্যাডিসন তার বাবার কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে গডজিলা নিজে থেকে এমন কিছুই করতে পারে না, নিশ্চয়ই কেউ তার সাথে কিছু করেছে। ম্যাডিসন তার বাবাকে বোঝায় যে এই প্রাণীগুলো মানুষের মতো, তাদেরও মেজাজ বদলাতে পারে, ঠিক যেমন গডজিলা এখন বদলে গেছে এবং মানুষকে মারছে। এরপর ম্যাডিসন সেখান থেকে চলে আসে এবং ওই হ্যাকারের একটি অনলাইন ভিডিও দেখে। হ্যাকারটি ওই কোম্পানি সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিল। ম্যাডিসন সিদ্ধান্ত নেয় যে সে ওই হ্যাকারের সাথে দেখা করবে এবং পুরো ব্যাপারটা জানার চেষ্টা করবে। সে জানতে চায় গডজিলা কেন এত আক্রমণাত্মক হয়ে উঠল এবং কেন সে ওই কোম্পানিটি ধ্বংস করল। অন্যদিকে কোম্পানির মালিক ডক্টর নেথান নামের একজন সিনিয়র বিজ্ঞানীর সাথে দেখা করে। কোম্পানির মালিক তাকে জানায় যে তার হলো আর্থ বা ফাঁপা পৃথিবীর ধারণাটি সঠিক ছিল। এটাই সেই জায়গা যেখানে টাইটানদের জন্ম হয়। ডক্টর নেথান আসলে হলো আর্থ নামে পৃথিবীর গভীরে থাকা এক অন্য জগতের ব্যাপারে বই লিখেছিলেন। এটি একটি লুকানো জগৎ যা কেউ দেখতে পায় না এবং এটি টাইটানদের শক্তির উৎস। সেখানে কোম্পানির মালিক ডক্টর নেথানকে জানায়, আমরা হলো আর্থে একটি শক্তির উৎস খুঁজে পেয়েছি। আমরা যেমন সূর্য থেকে শক্তি নিই, টাইটানরা তেমনি হলো আর্থ থেকে শক্তি পায়। যদি তারা সেই শক্তি খুঁজে পায় তাহলে তারা গডজিলার সাথে মোকাবিলা করতে সক্ষম হবে। ডক্টর নেথান জিজ্ঞাসা করেন, কিন্তু আমরা সেখানে যাব কি করে? তিনি বলেন, আমার ভাই কয়েক বছর আগে হলো আর্থে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে মারা যায়। বলা হয় যে হলো আর্থের ভেতরে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই,
তাই সবকিছু বাতাসে ভাসতে থাকে। কোম্পানির মালিক ডক্টর নেথানকে আশ্বাস দিয়ে বলে যে তার কোম্পানি একটি অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি তৈরি করেছে এবং সেটার সাহায্যেই তারা হলো আর্থে যাবে। কোম্পানির মালিক তাকে বলে যে প্রত্যেক টাইটানের নিজের বাড়ি খুঁজে বের করার ক্ষমতা আছে, তাই তাদের কংয়ের সাহায্য নেওয়া উচিত। এরপর ডক্টর নেথান তার এক মহিলা ডাক্তার বন্ধুর সাথে দেখা করেন, যিনি কংয়ের দেখাশোনা করতেন। তিনি তাকে বোঝানোর চেষ্টা করেন যে কংকে তার বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। তার বাড়ি হলো আর্থ এবং তাকে বেশি দিন এখানে আটকে রাখা যাবে না। যদি সে এখান থেকে বেরিয়ে যায় তাহলে গডজিলা তাকে আক্রমণ করবে। কং একমাত্র হলো আর্থে সুরক্ষিত থাকবে। কিছু আলোচনার পর ওই মহিলা ডাক্তার রাজি হয়ে যান, কারণ তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এরপর তারা তাদের সেনাবাহিনীর সাথে কংকে হলো আর্থে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। কংকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কংয়ের বন্ধু সেই ছোট্ট মেয়েটি ইশারায় কংয়ের সাথে কথা বলে। মেয়েটি জানায় যে কং রেগে আছে কারণ তাকে বেঁধে রাখা হয়েছে। সেনাবাহিনীর প্রধান মহিলা ডাক্তারকে বলে যে তারা গডজিলার পথ এড়িয়ে অন্য পথে যাবে, যাতে গডজিলা তাদের উপস্থিতির কথা টের না পায়। মহিলা ডাক্তারও এতে সম্মতি দেন। গডজিলা এবং কং পুরনো শত্রু, কারণ তারা দুজনেই নিজেদেরকে দানবদের রাজা মনে করে। যদি তারা একে অপরের মুখোমুখি হয় তাহলে তারা সবকিছু ধ্বংস করে দেবে। এরপর আমরা দেখি ম্যাডিসন তার বন্ধুর সাথে ওই হ্যাকারের সাথে দেখা করতে যায়। হ্যাকারটি তাদের জানায় যে কোম্পানিটি বিশাল আকারের কিছু একটা তৈরি করছে, যা তৈরি হয়ে গেলে হংকংয়ে পাঠানো হবে। গডজিলা এটা পছন্দ করেনি, তাই কোম্পানিটি ধ্বংস করে দিয়েছে। এরপর আমরা দেখি যে জাহাজে কংকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে। সেই ছোট্ট মেয়েটি মহিলা ডাক্তারকে জানায় যে গডজিলা এদিকেই আসছে। ডক্টর নেথান বলেন, যেহেতু গডজিলা চলে এসেছে, আমাদের উচিত কংয়ের শিকল খুলে দেওয়া, যাতে সে গডজিলার সাথে লড়াই করে আমাদের বাঁচাতে পারে। অবশেষে গডজিলা সামনে চলে আসে। সে একটি জাহাজকে ধ্বংস করে তাদের দিকে এগিয়ে আসছিল। যখন কং জানতে পারে যে গডজিলা আসছে, সে জোরে গর্জন করতে শুরু করে, কিন্তু সে বাঁধা ছিল। এরপর তারা গডজিলার উপর রকেট এবং মিসাইল দিয়ে হামলা করে, কিন্তু তাতে গডজিলার কিছুই হয় না। উল্টে গডজিলা তাদের প্লেনগুলো ধ্বংস করে দেয়। এবার গডজিলা কংয়ের জাহাজের দিকে এগিয়ে আসে এবং জাহাজটিকে উল্টে দেয়। এর ফলে কং এবং অনেক মানুষ সমুদ্রে ডুবতে থাকে। তখন তারা কংয়ের শিকল খুলে দেয়, যাতে কং গডজিলার সাথে লড়াই করে তাদের বাঁচাতে পারে। এরপর গডজিলা আর কংয়ের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। কং গডজিলাকে ছুঁড়ে সমুদ্রের গভীরে ফেলে দেয়। তারপর সে কাত হয়ে যাওয়া জাহাজটিকে সোজা করে, যার ফলে মানুষেরা বেঁচে যায়। গডজিলা আবারও উঠে আসে এবং সেই জাহাজের দিকে এগোতে থাকে যেখানে ছোট্ট মেয়েটি ছিল। কং এক জাহাজ থেকে আরেক জাহাজে লাফিয়ে সেখানে পৌঁছায় যেখানে গডজিলা আসছিল। কং সজোরে একটা ঘুষি মারে গডজিলাকে। গডজিলাও পাল্টা ঘুষি মারে এবং কং পড়ে যায়। কং আবারও উঠে গডজিলাকে আক্রমণ করে আর গডজিলা সমুদ্রে ছিটকে পড়ে। এতে গডজিলা রেগে যায় এবং তার নিউক্লিয়ার শক্তি ব্যবহার করে। এটা দেখে কং নিজের জীবন বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। গডজিলার নিউক্লিয়ার শক্তির আলোয় চারিদিক আলোকিত হয়ে যায় এবং সবাই অবাক হয়ে তা দেখতে থাকে। এখানে আমরা গডজিলার আসল শক্তির পরিচয় পাই। সমুদ্রে তাদের মধ্যে লড়াই শুরু হয়। গডজিলা পানির নিচে শ্বাস নিতে পারলেও মানুষের মতো কং তা পারত না, তাই কংকে পরাজিত মনে হচ্ছিল। গডজিলা কংকে মেরে ফেলার জন্য সমুদ্রের গভীরে নিয়ে যাচ্ছিল। মহিলা ডাক্তার বলেন, আমাদের কংকে সাহায্য করতে হবে, না হলে গডজিলা তাকে মেরে ফেলবে। তারা সমুদ্রে অনেকগুলো মিসাইল বিস্ফোরণ ঘটায়, যার কারণে কং জীবন বাঁচাতে উপরে উঠে আসে। তখন ডক্টর নেথান সবকিছু বন্ধ করার নির্দেশ দেন। সব মেশিন বন্ধ করে দাও, যাতে গডজিলা মনে করে আমরা মরে গেছি। তখন তারা সবকিছু বন্ধ করে দেয়। গডজিলা রাগান্বিত দৃষ্টিতে কংয়ের দিকে তাকিয়ে তারপর চলে যায়। মহিলা ডাক্তার বলেন, আমরা যদি সামনে এগোই, গডজিলা বুঝতে পারবে যে আমরা বেঁচে আছি এবং আবারও আক্রমণ করবে। তাহলে আমরা কিভাবে কংকে নিয়ে সামনে এগোব? ডক্টর নাথান বলেন যে আমরা তাকে উড়িয়ে নিয়ে যাব। অন্যদিকে আমরা দেখি ম্যাডিসন তার বন্ধুদের সাথে সেই কোম্পানিতে ঢুকে পড়েছে। সে দেখতে চেয়েছিল যে কোম্পানিটি এমন কি তৈরি করছিল যার জন্য গডজিলা রেগে গিয়ে আক্রমণ করেছিল। সেখানে তারা একটি বিশাল আকারের প্রাণীর ডিম খুঁজে পায়,
ডিম খুঁজে পাওয়ার সাথে সাথেই তাদের দরজা বন্ধ হয়ে যায়। আসলে তারা যেখানে আটকে পড়েছিল সেটা ছিল একটি মেশিন, যা তাদের ডিমগুলোর সাথে হংকংয়ে নিয়ে যাচ্ছিল। এদিকে সেনাবাহিনী কংকে সফলভাবে হলো আর্থের প্রবেশদ্বারে নিয়ে আসে। তারা কংকে সেই রহস্যময় ভূগর্ভস্থ জগতে প্রবেশ করতে বলে, কিন্তু কং যেতে রাজি হয় না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা মেয়েটিকে দিয়ে কংকে রাজি করাবে, কারণ কং তার কথা ফেলবে না। কংকে বোঝানো হয় যে তার পরিবার এবং আরও অনেক প্রাণী সেখানে আছে। এরপর কং সেই গুহায় যেতে রাজি হয়। কং হলো আর্থের গুহায় প্রবেশ করে এবং তারা তাদের অ্যান্টি গ্র্যাভিটি গাড়িতে করে কংকে অনুসরণ করে। এটা ছিল এক অদ্ভুত জগৎ। তাদের কাছে অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি থাকায় তাদের জীবন বেঁচে যায়। হলো আর্থে অনেক ভিন্ন ধরনের দানব ছিল। তখন একটি উড়ন্ত দানব তাদের অ্যান্টি গ্র্যাভিটি গাড়িতে আক্রমণ করে। এটি যখন মেয়েটিকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন কং তাকে মেরে ফেলে এবং তার মাথা ছিঁড়ে ফেলে। এরপর কং সামনে এগোতে থাকে এবং সবাই তাকে অনুসরণ করে। হলো আর্থে কোনো মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় সব কিছু বাতাসে ভাসছিল। এদিকে ম্যাডিসন এবং তার বন্ধুরা হংকংয়ে পৌঁছে যায়। তারা সেখানে এক ভয়ঙ্কর গোপন অস্ত্রের সন্ধান পায়। এই কোম্পানি গডজিলাকে মারার জন্য ঠিক তারই মতো দেখতে আরেকটি রোবট তৈরি করেছে, যার নাম মেকা গডজিলা। এর চালক ছিল সেই ব্যক্তি যাকে কোম্পানির মালিক ডক্টর নাথানের সাথে পরিচয় করিয়েছিল। মেকা গডজিলার শক্তি পরীক্ষা করার জন্য সেখানে একটি স্কাল ক্রলারকে ছেড়ে দেওয়া হয়। মেকা গডজিলা কার শক্তি দিয়ে স্কাল ক্রলারটিকে মেরে ফেলে। এখানে সমস্যা হল, মেকা গডজিলাকে চালানোর জন্য তাদের আরও শক্তির প্রয়োজন ছিল, আর সেই শক্তি কেবল হলো আর্থেই ছিল। এই কারণেই কোম্পানির মালিক শক্তির উৎস খুঁজছিল, যাতে সে মেকা গডজিলাকে আবার জীবন দিতে পারে। পরে আমরা দেখি যে মেকা গডজিলা সক্রিয় হয়ে গেছে। মেকা গডজিলা সক্রিয় হতেই গডজিলা তা অনুভব করতে পারে এবং সে হংকংয়ের দিকে এগোতে শুরু করে, যেখানে মেকা গডজিলা ছিল। হলো আর্থ খুব সুন্দর ছিল। সেখানকার একটি পাহাড়ে শক্তির উৎস ছিল। কং সেখানে গিয়ে দরজা খোলে এবং গর্জন করে। কং সেখানে গডজিলার শরীরের অংশ দিয়ে তৈরি একটি কুঠার খুঁজে পায়। সে রাজার মতো সেই কুঠার নিয়ে একটি জায়গায় বসে। এদিকে গডজিলা হংকংয়ে পৌঁছে মেকা গডজিলার দিকে এগোতে থাকে। সবাই জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। কং সেই শক্তির উৎসটি খুঁজে পায় এবং বুঝতে পারে যে এটি দিয়ে তার কুঠারও চার্জ করা যায়, কারণ কুঠারটি পুরোপুরি চার্জ হলে আরও শক্তিশালী হয়ে ওঠে। গডজিলা বুঝতে পারে যে কেউ এসেছে, তাই সে মাটিতে তার নিউক্লিয়ার শক্তি নিক্ষেপ করে। সেই শক্তি মাটি ভেদ করে কংয়ের কাছে পৌঁছায়। কোম্পানির এক মহিলা কর্মকর্তা তাদের সাথে চালাকি করে। সেই শক্তির একটি নমুনা কোম্পানিতে পাঠিয়ে দেয়, যাতে তারা মেকা গডজিলাকে সক্রিয় করতে পারে। মহিলা ডাক্তার তাকে এটা করতে নিষেধ করলেও সে শোনে না। যখন সে বুঝতে পারে গডজিলা আসছে, সে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন কং তার গাড়ি ধ্বংস করে দেয়। কং তার কুঠার হাতে নিয়ে গডজিলার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। গডজিলা তার নিউক্লিয়ার শক্তি দিয়ে কংকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। কং হংকংয়ে এসে তার কুঠার দিয়ে গডজিলাকে আক্রমণ করে, কিন্তু কুঠারটি একটি বিল্ডিংয়ে আটকে যায়। এই সুযোগে গডজিলা কংকে ফেলে দেয় এবং তাদের মধ্যে তুমুল লড়াই হয়। গডজিলা তার নিউক্লিয়ার শক্তি দিয়ে কংকে অনেকবার মারার চেষ্টা করে, কিন্তু কং সাহসের সাথে লড়াই করে প্রতিবার বেঁচে যায়। তারপর কং তার কুঠার দিয়ে গডজিলাকে আক্রমণ করে এবং সে আহত হয়। গডজিলা রেগে গিয়ে তার নিউক্লিয়ার শক্তি দিয়ে কংকে দূরে ছুঁড়ে ফেলে, কিন্তু কং তার কুঠার দিয়ে সেই শক্তিকে আটকে দেয়। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে বিশাল লড়াই চলে। যেহেতু গডজিলা খুব শক্তিশালী ছিল, তাই মনে হচ্ছিল কং হেরে যাবে। গডজিলা কংকে আহত করে সেখানে ফেলে দেয় এবং তার বুকের উপর পা রেখে গর্জন করতে থাকে। এটা দেখে কংও গর্জন করে এবং গডজিলা তাকে সেখানে ছেড়ে চলে যায়। কোম্পানির মালিক শক্তির উৎস খুঁজে পায়, যা দিয়ে সে মেকা গডজিলাকে সক্রিয় করতে পারবে। এখানে আমরা জানতে পারি যে মেকা গডজিলা গডজিলার থেকেও বিশাল এবং বেশি শক্তিশালী, কিন্তু এখানে মেকা গডজিলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সে কোম্পানির মালিককে মেরে ফেলে। তারপর সে তার সহকারীকেও মেরে ফেলে। এরপর মেকা গডজিলা দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে। গডজিলা যখন মেকা গডজিলাকে দেখে, সে তাকে মারার জন্য এগিয়ে যায়। তাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। যেহেতু মেকা গডজিলা খুব শক্তিশালী ছিল, তাই গডজিলাকে পরাজিত মনে হচ্ছিল। মেকা গডজিলা গডজিলাকে অনেকবার আঘাত করে এবং সে পড়ে যায়। ম্যাডিসন এবং হ্যাকারটি মেকা গডজিলার পাওয়ার অফ করার চেষ্টা করে, কিন্তু সেখানকার সব মেশিন লক করা ছিল। অন্যদিকে আমরা আহত কংকে দেখতে পাই, যার অবস্থা এখন খুব খারাপ। সে প্রায় মরার মতো হয়ে গেছিল। যখন মেয়েটি কংয়ের হৃৎস্পন্দন শোনে, সে বলে যে এটি প্রায় বন্ধ হয়ে আসছে। ডক্টর নাথান বলেন যে কংয়ের জীবন বাঁচাতে হলে তাকে বৈদ্যুতিক শক দিতে হবে। তারা সেই অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি ব্যবহার করে কংকে শক দেয়। কং কেঁপে ওঠে এবং সে এখন জীবিত এবং সচেতন। মেয়েটি কংকে বলে যে গডজিলা আমাদের শত্রু নয়, বন্ধু, তাই গিয়ে তাকে সাহায্য করো। কং গডজিলাকে বাঁচাতে সেখানে যায়। যখন মেকা গডজিলা গডজিলাকে প্রায় মেরেই ফেলছিল,
তখন কং সেখানে পৌঁছে তাকে বাঁচায়। গডজিলা বুঝতে পারে যে এখন কংয়ের সাথে মিলে তাকে ওই রোবটের বিরুদ্ধে লড়তে হবে। মেকা গডজিলা এতটাই শক্তিশালী ছিল যে সে দুজনের ওপরেই ভারী পড়ছিল। কং তার কুঠার খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি চার্জ করা ছিল না। তবুও কং সেই কুঠার দিয়েই মেকা গডজিলাকে আক্রমণ করে। যখন মেকা গডজিলা কংকে মারতে যাচ্ছিল, তখন গডজিলা তাকে থামিয়ে দেয়। ম্যাডিসন এবং হ্যাকারটি মেশিনটি বন্ধ না করতে পেরে তার উপর পানি ঢেলে দেয়। এতে মেকা গডজিলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। সুযোগ পেয়ে গডজিলা তার নিউক্লিয়ার শক্তি দিয়ে কংয়ের কুঠারটিকে চার্জ করে দেয়। কং এখন শক্তিশালী হয়ে মেকা গডজিলাকে ধ্বংস করে দেয়। সে তার হাত পা ভেঙে শরীরের প্রতিটি অংশ আলাদা করে ফেলে এবং অবশেষে তার মাথাও ছিঁড়ে ফেলে। মেকা গডজিলা মারা যাওয়ার পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তখন গডজিলা আবারও উঠে দাঁড়ায়। কং তার কুঠার বের করে গডজিলার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়, কিন্তু তারা আর লড়াই করে না, কারণ তারা একে অপরকে সাহায্য করেছিল। গডজিলা যেখান থেকে এসেছিল সেই সমুদ্রেই ফিরে যায়, আর কং চিরদিনের জন্য হলো আর্থে চলে যায়। কং সেই ছোট্ট মেয়েটিকেও তার সাথে নিয়ে যায়। এখানেই এই সিনেমাটি শেষ হয়।